হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ু বাংলাতে স্বাগত। আজকে আমরা দেখব ক্লাস 10-এর কতগুলি গুরুত্বপূর্ণ পার্থক্য, যেগুলো সাধারণত মাধ্যমিকে দেয়। তোমাদের সঙ্গে আমি সুরজিৎ। আজকে শুরু করব ক্লাস 10-এর কতগুলো বিশেষ গুরুত্বপূর্ণ পার্থক্য। তবে পার্থক্য শুরু করার আগে সবাইকে প্রতিবারের মতো যেরকম বলি, সঙ্গে খাতা এবং কলম রাখবে। আজকেও ঠিক সেরকমই বলছি। আর যদি মনে হয় যে এই পার্থক্যগুলো তোমরা খুঁজে পাচ্ছ না বা করতে পারছো না, তখন আমার কমেন্ট বক্সে গিয়ে বলে দেবে। আমি সেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আবার জানিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করি, যেগুলো মাধ্যমিকে দেয়। তাহলে আজকে আমরা প্রথম চ্যাপ্টার, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, তার ভিতরে কোশ্চেন দেবে, মাধ্যমিকে দেয় ট্যাকটিক। তাহলে ট্যাকটিক, টপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো, এরকম দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে তিনটে ঘর কাটবো। তিনটে ঘর কাটলাম। এই ঘরটা এক্সট্রা থাকবে। তাহলে এই যে তিনটে ঘর। ঠিক আছে, তাহলে প্রথম ঘরে থাকবে বিষয়। কি বিষয় লিখবো সেটা বিষয়। তারপরে ট্যাকটিক, তারপর একটা টপিক, তারপর এটা ন্যাস্টিক। বেশি না, 5টা করে আমরা পয়েন্ট দেবো। ঠিক আছে, প্রথম পয়েন্টটা কি দেবো, স্থান পরিবর্তন। তাহলে 1 নম্বর পয়েন্ট স্থান পরিবর্তন। স্থান পরিবর্তনে কি হয়, ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। এটা ট্যাকটিক চলনে। টপিক চলনে কি হয়, টপিক চলনে সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে টপিক চলনে কি হলো, সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। ঠিক তেমনই ন্যাস্টিক চলনেও সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। হলো 1 নম্বর পার্থক্য হয়ে গেল, দাগ দিয়ে দেবে। তারপর 2 নম্বর পার্থক্য কি লিখবো, গতিপথের তীব্রতা। 2 নম্বর গতিপথের তীব্রতা। বেশি না, 5টা পয়েন্ট দিলেই হয়ে যাবে। গতিপথের তীব্রতা কি, উদ্ভিদের গতিপথের এই ট্যাকটিক চলনটা কি হয়, ট্যাকটিক চলনটা এটা উদ্দীপকের প্রভাবে, অর্থাৎ উদ্দীপকের প্রভাবে এবং গতিপথের দুটোর দ্বারাই সঞ্চারিত হতে পারে ট্যাকটিক চলন। তাহলে আমরা কি লিখবো, এই প্রকার চলনে উদ্দীপকের তীব্রতা ও গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত
হয়, তাহলে দুটোর দ্বারাই হয়, একটা তীব্রতা আর একটা গতিপথ, দুটোর দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর এই টপিক চলনটা সাধারণত গতিপথের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে টপিক চলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক আছে। আর ন্যস্টিক চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। ন্যস্টিক চলন এটা হচ্ছে তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। ন্যস্টিক চলন হচ্ছে তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। গেল 2 নম্বর পার্থক্য। তারপরে আর একটা কি পার্থক্য দিতে পারি, এটা হচ্ছে হরমোন। দেখো হরমোনের মাধ্যমে কি রকম হয়, সাধারণত ট্যাকটিক চলন হরমোন দ্বারা প্রভাবিত হয় না। ট্যাকটিক চলনটা, তাহলে ট্যাকটিক চলন হরমোন দ্বারা প্রভাবিত হয় না, ঠিক আছে। তাহলে ট্যাকটিক চলন হচ্ছে হরমোন দ্বারা প্রভাবিত হয় না। টপিক চলন আবার হরমোন দ্বারাও প্রভাবিত হয়। তাহলে টপিক চলন হরমোন দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে। তাহলে টপিক চলনটা হরমোন দ্বারা প্রভাবিত হয়ে থাকে। ন্যস্টিক চলন হরমোন দ্বারা প্রভাবিত হয় না। ন্যস্টিক চলন সাধারণত হরমোন দ্বারা প্রভাবিত হয় না। তাহলে ন্যস্টিক চলন হরমোন দ্বারা প্রভাবিত হয় না, ঠিক আছে। তাহলে 3টে পার্থক্য আবার আমি উপরে লিখি, তোমরা একটু লিখে নাও। হয়েছে? আচ্ছা দেখো, এবার আবার একটু লিখি। দেখো এবার হচ্ছে চলনের প্রকৃতি। 4 নম্বর হচ্ছে চলনের প্রকৃতি। কিরকম চলনের প্রকৃতি? সাধারণত এটি এক প্রকারের ট্যাকটিক চলনটাকে বলে সামগ্রিক চলন। তাহলে এটি এক প্রকার সামগ্রিক চলন। ট্যাকটিক চলন হচ্ছে এক প্রকার সামগ্রিক চলন। আর এটা হচ্ছে বক্র চলন। টপিক চলনটা হচ্ছে বক্র চলন। তাহলে টপিক চলন হলো বক্র চলন। আর ন্যস্টিক চলনটাও বক্র চলন। তাহলে ন্যস্টিক চলনটা হচ্ছে বক্র চলন। বোঝা গেল? আমরা 4টে পয়েন্ট করে ফেলেছি। আর একটা কি দেবো, আর একটা হচ্ছে এই কোথায় দেখা যায় ট্যাকটিক চলনটা? তাহলে হচ্ছে 5 নম্বর, অর্থাৎ এদের দেখা যায়টা কোথায়, অর্থাৎ এই চলনগুলো দেখা যায় কোথায়, সেটা তাহলে বিভিন্ন পয়েন্টটা দেবো আমরা হচ্ছে বিভিন্ন রকমের উদ্ভিদ। তাহলে বিভিন্ন উদ্ভিদ দিলাম, বিভিন্ন উদ্ভিদ। ট্যাকটিক চলনটা সাধারণত দেখা যায় নিম্ন শ্রেণী, ট্যাকটিক চলন দেখা যাচ্ছে নিম্ন শ্রেণীর জলজ উদ্ভিদে। তাহলে হচ্ছে ইহা সাধারণত নিম্ন শ্রেণীর
নিম্ন শ্রেণীর জলজ উদ্ভিদে দেখা যায়। তাহলে এটা সাধারণত দেখা যায় নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেখা যায়। আর টপিক চলনটা দেখা যায় উচ্চ শ্রেণীর উদ্ভিদে এটাও দেখা যায় উচ্চ শ্রেণীর উদ্ভিদে এই চলনগুলো দেখা যায়। 5টা পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে একটা হয়ে গেল, এই একটা দিতে পারে। আবার দিতে পারে হচ্ছে তোমাদের হরমোন এবং স্নায়ুতন্ত্রের ভিতরে পার্থক্য। তাহলে আমরা এবার পড়বো হচ্ছে যেগুলো দেয় মাধ্যমিকে, সাধারণত যে হচ্ছে পার্থক্যগুলো থাকে আমি সেইগুলোর মধ্যেই করাচ্ছি, ঠিক আছে? এরপরে দিতে পারে হরমোন আর উৎসেচকের মধ্যে পার্থক্য। 2 নম্বর হচ্ছে হরমোন আর ও উৎসেচকের মধ্যে পার্থক্য। এটা দেয়, ঠিক আছে? তাহলে আমরা লিখব এরকম ঘর করব, তারপরে আবার সেই 3টে ঘর, একটা আর এই যে 2টো, এই ঘরটা লিখব বিষয়, এটা হচ্ছে হরমোন, আর এটা হচ্ছে উৎসেচক। বুঝা গেল? এইভাবে তোমরা হচ্ছে সবসময় এইভাবে পার্থক্য করবে, তাহলে একদম ফুল নাম্বার থাকবে। আর আমরা আগে করতাম কি, 2টো ঘর করে করতাম, ওতে কি হয় নাম্বার কাটার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখব হরমোন আর উৎসেচক। তাহলে বিষয়টা থাকবে হচ্ছে উৎসস্থল। 1 নম্বর হচ্ছে উৎসস্থল। তাহলে হরমোন কোথা থেকে উৎপন্ন হয়? হরমোন হচ্ছে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে থাকে। তাহলে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তাহলে হচ্ছে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে থাকে, ঠিক আছে? তাহলে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর উৎসেচক হচ্ছে সমস্ত সজীব কোষ থেকে নিঃসৃত হয়। উৎসেচক সমস্ত সজীব কোষ থেকে নিঃসৃত হয়। এই একটা পার্থক্য গেল। তাহলে উৎসস্থল। এবার পরিবহন পদ্ধতি। তাহলে 2 নম্বর হচ্ছে পরিবহন পদ্ধতি। তাহলে হরমোন সাধারণত রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে। তাহলে হরমোন সাধারণত রক্ত ও লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। তাহলে হচ্ছে হরমোন সাধারণত রক্ত এবং লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। আর উৎসেচক সাধারণত কি হয়?
উৎসেচক সাধারণত কিসের মাধ্যমে হচ্ছে এটা নালীপথের মাধ্যমে বাহিত হয়। তাহলে নালীপথের মাধ্যমে বাহিত হয়, নালীপথের মাধ্যমে বাহিত হয়। হলো 2 নম্বর গেল। এবার আছে ক্রিয়াস্থল। 3 নম্বর হচ্ছে ক্রিয়ার স্থল। ক্রিয়াস্থল হচ্ছে হরমোন সাধারণত যেখানে উৎপন্ন হয়ে থাকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে। তাহলে হরমোন দূরবর্তী স্থানে কাজ করে। তাহলে হরমোন সাধারণত দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। আর উৎসেচক যেখানে উৎপন্ন হয় সেই জায়গায় কাজ করে। তাহলে উৎসেচক সাধারণত উৎসস্থলে কাজ করে। বোঝা গেল? তাহলে হচ্ছে উৎসেচক সাধারণত উৎসস্থলে কাজ করে থাকে। হলো। এবার 4 নম্বর পরিণতি। পরিণতিটা কি? হরমোন সাধারণত কাজ করার পরে উৎসেচক সাধারণত কি হয়? উৎসেচক সাধারণত ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয় না, কিন্তু হরমোন সাধারণত, তাহলে হরমোন সাধারণত ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। আর উৎসেচকটা সাধারণত ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। তাহলে ধ্বংসপ্রাপ্ত হয় না। তাহলে গেল। আর একটা পার্থক্য 5টা দেব। আর একটা হচ্ছে হরমোন রাসায়নিক বার্তাবাহক হিসাবে কাজ করে থাকে। তাহলে হচ্ছে বার্তা। 5 নম্বর হচ্ছে বার্তা। কি বার্তা বহন করে সেটা। তাহলে হরমোন সাধারণত রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে। ঠিক আছে। আর হচ্ছে উৎসেচক হচ্ছে রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে না। তাহলে উৎসেচক সাধারণত কি হয়? উৎসেচক হচ্ছে রাসায়নিক বার্তাবহ রূপে কাজ করে না। ঠিক আছে। তাহলে আমরা দেখো একটা পার্থক্য পেয়ে গেলাম। এরপরের পার্থক্য যেটা আসে, যে পার্থক্যগুলো করাচ্ছে সবগুলো কিন্তু ইউনিক একদম। এই পার্থক্যগুলো আসার মতো। ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে তোমার দেয় যে হরমোন আর স্নায়ুতন্ত্রের ভিতরে পার্থক্য। হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য। তাহলে এটা কি করব? হরমোন আর স্নায়ুতন্ত্রের ভিতরে পার্থক্য, ওরকম 3টে ঘর কাটবো। তাহলে হচ্ছে 3টে ঘর কাটলাম। 3টে ঘর, 1টা 2টো 3টে। এটা লিখবো বিষয়। সব সময় এইভাবে করবে। এটা বিষয়,
এটা হচ্ছে হরমোন, হরমোন, আর এটা হচ্ছে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র। তাহলে প্রথমটা কি লিখবো? প্রথমটা 1 নম্বরে লিখলাম হচ্ছে কাজের প্রকৃতি। তাহলে কাজের প্রকৃতি, কাজের প্রকৃতি। কাজের প্রকৃতির মধ্যে কি হয়? হরমোন জীবদেহের রাসায়নিক সমন্বয় হিসাবে কাজ করে। হরমোন জীবদেহের রাসায়নিক সমন্বয়ক হিসাবে কাজ করে। আর স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয়ক হিসাবে কাজ করে। ঠিক আছে, হলো। তাহলে কাজের প্রকৃতি আমরা পেয়ে গেলাম। আর একটা কি? কাজের গতি। কাজের গতি হচ্ছে হরমোনের ক্রিয়াটা। তাহলে 2 নম্বর হচ্ছে কাজের গতি। কি লিখবো? হরমোনের ক্রিয়াটা ধীর গতিতে হয়। তাহলে হরমোনের ক্রিয়া হচ্ছে ধীর গতি বা মন্থর, ঠিক আছে। আর স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে দ্রুত হয়ে থাকে। তাহলে দ্রুত গতি হয়ে গেল। আর একটা 3 নম্বরে কি দেবো? 3 নম্বর হচ্ছে কাজের স্থায়িত্ব। হরমোন কি হয়? হরমোনের স্থায়িত্ব হচ্ছে সুদূর প্রসারী। হরমোনের স্থায়িত্ব সুদূর প্রসারী। মানে এর কাজ একবার শুরু যদি হয় তাহলে অনেকটা টাইম নিয়ে চলতে থাকে। আর স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে তাৎক্ষণিক। স্নায়ুতন্ত্রের কাজ হলো তাৎক্ষণিক। স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে তাৎক্ষণিক। হলো। আর একটা পার্থক্য দেখো, কাজের পরিণতি। কি হয়? হরমোন কাজ করার পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তাহলে ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। আর এর কাজ পরে ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয় না। তাহলে ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না। এই একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। তারপরে আবার একটা পার্থক্য দেখব। তোমার হচ্ছে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের মধ্যে। 2 নম্বর তারপরের কোশ্চেনটা, উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য। তাহলে কি দেখব? উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য।
ঠিক আছে, তাহলে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য। আবার সেরকম 3টে ঘর কাটবো। 3টে ঘরের মধ্যে প্রথমটা লিখবো বিষয়। তাহলে বিষয় বিষয় এটা লিখবো হচ্ছে প্রাণী হরমোন। প্রাণী হরমোন। আর এটা লিখবো হচ্ছে উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন। ঠিক আছে, তাহলে প্রথমে কি লিখবো হচ্ছে উৎপত্তি স্থল। প্রাণী হরমোন সাধারণত বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে থাকে। তাহলে 1 নম্বর হচ্ছে উৎসস্থল। উৎসস্থল প্রাণী হরমোন। তাহলে প্রাণী হরমোন সাধারণত বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। আর উদ্ভিদ হরমোন হচ্ছে ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয়। উদ্ভিদ হরমোন ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয়। ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয়। গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি লিখবো হচ্ছে প্রকৃতি। 2 নম্বর হচ্ছে প্রকৃতি। সাধারণত এটা হচ্ছে প্রাণী হরমোনগুলো প্রোটিন, অ্যামাইনো এবং স্টেরয়েড ধর্মী হয়। তাহলে প্রাণী হরমোন প্রোটিন ধর্মী হয়। প্রোটিন, স্টেরয়েড, লিপিড। তাহলে প্রোটিন ধর্মী, স্টেরয়েড ধর্মী, লিপিড ধর্মী হয়। আর উদ্ভিদ হরমোনটা সাধারণত জৈব এবং অম্ল প্রকৃতির হয়ে থাকে। আর উদ্ভিদ হরমোন অম্ল ও ক্ষারীয় প্রকৃতির হয়। তাহলে উদ্ভিদ হরমোনটা হচ্ছে অম্ল এবং ক্ষারধর্মী হয়। হলো। তারপরে পয়েন্ট 3 নম্বর ব্যবহারের মধ্যে কি দেব? ব্যবহারের হচ্ছে তোমার হচ্ছে প্রাণী হরমোনের ব্যবহার ততটা নেই। এর বলতে প্রাণী হরমোন এর প্রয়োগ নগণ্য। আর উদ্ভিদ হরমোনের প্রয়োগ হচ্ছে এর প্রয়োগ অনেক ক্ষেত্রে প্রয়োগ করা হয়। উদ্ভিদ ক্ষেত্রে তো প্রয়োগ করা হয়। প্রয়োগ হচ্ছে ব্যাপক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের ভিতরে পার্থক্য। তারপরে আরেকটা যে পার্থক্যটা দেয় অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির ভিতরে পার্থক্য। তারপরে কোশ্চেন অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির ভিতরে পার্থক্য লেখো। তাহলে এরপরেরটা আমরা লিখব অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা। তাহলে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য। তাহলে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য দেয়। তাহলে আমরা আবার সেইভাবে লিখব। 3টে ঘর কাটবো। একটা ঘরে বিষয়, একটা ঘরে অন্তঃক্ষরা, একটা ঘরে বহিঃক্ষরা। তাহলে একটা হচ্ছে বিষয়, আর একটা হচ্ছে অন্তঃক্ষরা, আর একটা হচ্ছে বহিঃক্ষরা। প্রথমে 1 নম্বর লিখব পরিবহন পদ্ধতি।
পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতি অন্তঃক্ষরা থেকে ক্ষরিত যে রস সেগুলো সাধারণত নালীপথের মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে। তাহলে প্রথমে পরিবহনের পদ্ধতিটা দাঁড়াও, এটা লিখি, ভালো বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে নালীর উপস্থিত এবং অনুপস্থিত। 1 নম্বর হচ্ছে নালীর উপস্থিত ও অনুপস্থিত। ঠিক আছে, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থিতে নালী দেখা যায়। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থিতে নালী থাকে না। অন্তঃক্ষরা গ্রন্থিতে নালী থাকে না। নালী থাকে না মানে অনুপস্থিত। ঠিক আছে, আর বহির্ক্ষরা গ্রন্থিতে নালী থাকে। বহির্ক্ষরা গ্রন্থিতে নালী বিদ্যমান। বহির্ক্ষরা গ্রন্থিতে নালী দেখা যায়। গেল। 2 নম্বর হচ্ছে কাজের স্থান। কাজের স্থানে আমরা লিখব এই প্রকার গ্রন্থির ক্ষরণ পদার্থ, এই প্রকার যে গ্রন্থি আছে এই গ্রন্থির, তাহলে এই প্রকার গ্রন্থির ক্ষরণ পদার্থ উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। ঠিক আছে, আর বহির্ক্ষরা গ্রন্থির আছে এটা উৎসস্থলেই কাজ করে থাকে। তাহলে বহির্ক্ষরা গ্রন্থির ক্ষরণ পদার্থ উৎসস্থলে ক্রিয়ারত। হলো, দুটো পার্থক্য হয়ে গেল। আর একটা কি, ক্ষরিত পদার্থ। এটা হচ্ছে ক্ষরিত পদার্থ। তাহলে দেখো অন্তঃক্ষরা এই গ্রন্থির ক্ষরিত পদার্থ হলো অন্তঃক্ষরা যে থাকে, তাহলে অন্তঃক্ষরার ক্ষরিত পদার্থ হলো হরমোন। আর বহির্ক্ষরা ক্ষরিত পদার্থ হলো উৎসেচক। এই হচ্ছে তোমাদের কতগুলো পার্থক্য দিলাম। পরবর্তীকালে আরো যেগুলো গুরুত্বপূর্ণ মাধ্যমিকে দেয় সেই পার্থক্যগুলো তোমাদের দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। এবং এই চ্যানেলে যত সমস্ত ভিডিও আছে সেগুলো দেখার জন্য সাধারণত আইকনে ক্লিক করলে পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সের নিচে এর লিঙ্কটা দেওয়া আছে, সেটা থেকে তোমরা দেখে নিতে পারো।